জীবনটা পুরো এক বোতলের কাসুন্দি হয়ে গেল। সেই সারাদিন খাও দাও ঘুমাও, রাজসভায় যাও, আবার বাড়ি যাও। জীবনটা কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ওগো, এই 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 তুমি চলে এসেছো। হ্যাঁ, এই দেখো কে এসেছে। বাহ, এই তো আমার জীবন ঝাপসা ছিল, এবার ব্যবসা হয়ে গেল। কি যাত্রা কথা বলছো? এতদিন পরে আমার মা এলো। প্রণাম করো, প্রণাম করো। না 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 না, থাক 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 বাবা থাক। তা মা, আপনি হঠাৎ করে চলে এলেন? না না, আসলে বাবা আমি তো আসতামই। হঠাৎ ভাবছিলাম মেয়েটাকে নিয়ে গিয়ে কিছুদিন আমার কাছে রাখবো। ওমাগো, এই ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান নিয়ে যান, যতদিন ইচ্ছে নিয়ে গিয়ে রাখুন। হ্যাঁ, কিছু বললে? না না, কিছু বলিনি তো। তা মা, আমি আপনার আর আপনার মেয়ের জন্য কি ওই যাওয়ার ব্যবস্থা করব মা? না, মা তো যাবে না। ও, যাবে না? তাহলে তুমি যাবে? না, আমিও যাব না। এই মরেছে, তুমিও যাবে না? মা প্রথমে ভেবেছিল এই আমাকে নিয়ে গিয়ে মায়ের বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার যখন ভেবেছেন মা, আপনার কিন্তু পুজোটা করা উচিত। পুজো করলে গৃহস্থের কল্যাণ হয়। কিন্তু কালকে মা স্বপ্ন দেখেছেন আমাদের বাড়িতে, মানে তোমার বাড়িতে না, ধুমধাম করে পুজো হচ্ছে। আর তোমাদের রাজসভার রাজপুরোহিত পুজো করছেন। এই রে, আমার বাড়িতে পুজো, তার মানেই তো খরচা। না মানে, আমার বাড়িতে কিভাবে পুজো হবে? না মানে, পুজোতে তো কত খরচ। এখন মাসের শেষ। মা যখন বলেছে তখন পুজো তো হবেই। হ্যাঁ, অনেকদিন বাড়িতে কোনো পুজো হয়নি, তাই আমাদের বাড়িতে না পুজো করতেই হবে। হ্যাঁ মানে মানে কেটে পড়ি এখান থেকে। আচ্ছা, হবে হবে হবে, পুজো হবে। হ্যাঁ, আমি স্নানে গেলাম। বুঝলি, আমার মনে হয় বাবা জীবন পুজোটা করবে না। ও যা কিপটে, তাই আমার কাছে একটা ভালো উপায় আছে। সেটা একবার করলে বাবা জীবন আর না করতে পারবে না। কি উপায় মা? হ্যাঁ, শোন, আমি আর তুই দুজনে মিলে সারা পাড়া গাঁ নিমন্ত্রণ করে আসবো। তাহলে তাহলে বাবা জীবন মুখ রাখতে আর না করতে পারবে না। আহ, আমি যদি তোমার মতো এত বুদ্ধি রাখতাম তাহলে তোমার জামাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাতাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকে দুজনে বেরোবো নিমন্ত্রণ করতে। আচ্ছা মা, আচ্ছা। এই তাহলে সবাই কিন্তু মনে করে আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা সবাই যাব। গোপাল দাদার বাড়িতে পুজো বলে কথা, আর আমরা যাব না তা কি করে হয়? চল এবার মহারাজকেও নিমন্ত্রণ করে আসি, তাহলে ব্যাপারটা জমবে। হ্যাঁ মা, চলো চলো চলো। তাহলে তাহলে মহারাজ আপনি রানীমা আসবেন তো? হ্যাঁ 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 গোপাল বউ, আসবো আসবো, নিশ্চয়ই আসবো। একদিন বাড়িতে পুজো হয়নি, আর তার উপর আমার মা স্বপ্ন দেখলো আমাদের বাড়িতে পুজো হবে। সেই জন্য আমরা পুজোর আয়োজন করছি আর কি। হ্যাঁ গোপাল বউ, ভালো করেছো ভালো করেছো। মাঝে মাঝে বাড়িতে পুজো পাঠ হলে গৃহস্থের মঙ্গল হয়। তাহলে আমরা এখন আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো। এই নিমন্ত্রণ করে এলাম, এবার আর না করতে পারবে না বাবা জীবনে। ও মা, জানো সত্যি বুদ্ধিটা তোমার বেশ দিয়ে
বলেছো। না হলে ওই কিপটে বুড়ো কিছু একটা করে পুজোটাকে আটকে দিত। কি দিদা, কোথায় গিয়েছিলে? এই একটু সত্যনারায়ণ পুজো করব, তাই সকলকে নিমন্ত্রণ করতে গেছিলাম রে। দিদা, পূজা মানে তো প্রসাদ, তা প্রসাদ হবে তো? হবে হবে, সব হবে। এই তোরা আমাকে একটু পুজোর দিন সকালে দুব্বা ঘাস, ফুল, কলা পাতা এনে দিস। আরে পারবি তো? পারবো পারবো, সব পারবো। তোমাকে কোনো চিন্তা করতে হবে না দিদা, আমরা তোমার পাশে আছি। ঠিক আছে বাবা, তাহলে তোদের ভরসায় থাকলাম। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, জামাইকে খবরটা দি। তোমার জামাই তো এই সন্ধেবেলা ঘুমোচ্ছে। আরে ডাক না, ডেকে তোল। এই কই গো, শুনছো? এই ওঠো গো, সেই বিকেল থেকে ঘুমোচ্ছ। এই কই গো, ওঠো না। কি গো, উমা, তোমার জামাই তো ঘুম থেকে উঠছে না। কি করা যায় বলো তো? ওসব ঘুম নয়, নাটক। সাথে আমরা জ্বালাতে না পারি, সেই জন্য ঘুমানোর অভিনয় করছে। হ্যাঁ, তাহলে কি করা যায় বলো তো মা? এবার আসল অস্ত্রটা ছাড়তে হবে। ঠিক আছে, জামাই বাবা জীবন্ত উঠবে না, তাহলে তুই আর আমি মিলে সবাইকে পুজোর প্রসাদ খাওয়ার নিমন্ত্রণটা সেরে আসি। একি কাকে নিমন্ত্রণ করবেন? এই তো পথে এসো বাবা। ওমা, কাউকে নিমন্ত্রণ করেননি তো? আমরা সবাইকে নেমন্তন্ন করে এসেছি, সাথে মহারাজকেও। ওর অনেক কাজ কমিয়ে দিলাম বলো। আর বাচ্চাদেরকেও বললাম পুজোর দিন সকালে ফুল, দূর্বা আর ওই কলা পাতা নিয়ে আসতে। কি ঠিক করেছি না? হ্যাঁ, ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে তুমি শুধু রাজপুরোহিতকে বলে এসো পুজোটা করার জন্য। আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। পণ্ডিত মশাই বাড়ি আছেন নাকি? আরে গোপাল জি, কি হয়েছে? আসলে আমার বাড়িতে একটা ওই সত্যনারায়ণ পুজো করব ভেবেছি, তাই আপনি যদি পুজোটা করে দিতেন খুব ভালো হতো পণ্ডিত মশাই। কি বলছো গোপাল? আমি হলাম রাজপণ্ডিত, আমার কাজ রাজবাড়িতে পুজো করা। তোমার মতন সাধারণ মানুষের বাড়িতে আমি পুজো করব না, আর যদিও বা করি তাহলে মূল্যটা ভালো দিতে হবে। ঠিক আছে, আপনার যতটুকু দক্ষিণা দরকার আমাকে বলুন, আমি যথাসাধ্য চেষ্টা করব। আমার কিন্তু 50 মোহর লাগবে। পারবে? বলো, দিতে পারবে? ওরে বাবা, 50 মোহর? আর সঙ্গে দুধ, ফল, মিষ্টি এই সব পারলে বলো, আমি পুজো করে দেবো। আর না পারলে নিজের পথ দেখো। আমার শাশুড়ি মা স্বপ্ন দেখেছেন আপনি আমাদের বাড়িতে পুজো করছেন, বলছি কিছু কম করলে হয় না? দক্ষিণাটা একটু বেশি মনে হচ্ছে, বুঝলেন? দেখো গোপাল, আমার যেটা বলার আমি তোমাকে বলে দিয়েছি। যদি পারো তো ভালো, আর না পারলে রাস্তাটা ওই দিকে সোজা গিয়ে ডান দিকে তোমার বাড়ি। ঠিক আছে, যাই, গিয়ে গিন্নিকে সব কথা বলি, তারপর দেখি গিন্নি আবার কি বলে। বলছি, ও শাশুড়ি মা, পণ্ডিত মশাই তো অনেক মোহর দক্ষিণা নেবেন বলছেন। তা কত মোহর বাবা জীবন? 50 মোহর। তাতে কি হয়েছে? তুমিও তো রাজবাড়িতে চাকরি করো, তোমারও তো বেশ ভালোই রোজগার। আচ্ছা, তাও বা মেনে নিলাম, কিন্তু তার সাথে ফলমূল, পাঁচশের দুধ, মিষ্টি, ঘি, দই, এত কিছু আমি জোগাড় করব কি করে বলুন তো? দেখো বাবা, আমি অত শত বুঝি না। আমি নিজের স্বপ্ন দেখেছি তোমার বাড়িতে রাজপণ্ডিত পুজো করছে। দেখো, এই মা যখন স্বপ্ন দেখেছেন তখন আমাদের বাড়িতে পুজো হবে, আর সেটা আগামী পূর্ণিমাতেই হবে। হ্যাঁ, না, এই বুড়ি দেখছি আমার টাকা ধ্বংস করেই ছাড়বে।
মা মেয়ে একেবারে উঠে পড়ে লেগেছে। আর গিন্নিকেও বলিহারি, কোথায় স্বামীর টাকা বাঁচানোর কথা বলবে, তা না করে কি করে আমার টাকা ধ্বংস করবে সেই চিন্তা করছে। না না না, আমাকে কিছু একটা উপায় ভাবতেই হবে। না, গিন্নি আজকে রাতে বেশ ভালোই রেঁধেছে। ও গিন্নি, হাত ধুলাম, হাত মোছার গামছাটা দাও না। এই আসছি আসছি, এই গামছা নিয়ে আসছি। এটা এতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে থাকা যায় নাকি? তাড়াতাড়ি দাও। ওই তো, ওই তো একটা কাপড়, ওটা দিয়ে কাজ চালিয়ে নি। এই এই নাও তোমার গামছা। কাজ হয়ে গেছে। এ কি বলি, গামছা ছাড়া হাত মুছলে কি করে? হ্যাঁ, বুদ্ধি থাকলে উপায় হয়, বুঝলে? না, কিভাবে পুরোহিতকে দিয়ে পুজো করানো যায় ভেবে কুল কিনারা পাচ্ছি না। হায় 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 ভগবান, কি সর্বনাশ হলো! হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল গো! কি হয়েছে মা? কি হয়েছে? দেখ দেখ দেখ, কি হয়েছে দেখ। দেখ, এই শাড়িটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি পরশু পূর্ণিমাতে তোদের বাড়ির পুজোতে পরবো বলে, কিন্তু তার মধ্যে এমন দাগ এলো কোথা থেকে? আমি বুঝতে পেরেছি মা, এই কাজ কে করেছে। হ্যাঁ, কে 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 করেছে বল? কে? এই কাজ তোমার জামাই করেছে মা, তোমার জামাই করেছে। তোমার জামাই খাওয়ার পরে এই শাড়ি দিয়ে হাত মুছেছে। হ্যাঁ, হ্যাঁ? আমার শাড়ি দিয়ে হাত মোছা? দেখাচ্ছি মজা। এই যে বাবা জীবন আমার, এটা কি? হ্যাঁ, এটা কি? এই মরেছে, এই কাপড়েই তো আমি হাত মুছেছিলাম। এইটা তো কাপড়, সে তো সবাই জানে মা। এটা যে কাপড় সেটা তো সবাই জানে, কিন্তু এই কাপড়ে খাবার পরে তুমি হাত মুছেছিলে। এটাতে উনি মুছেছেন হাত, ওই জন্য আমি যখন গামছা দিতে গেলাম তখন আমাকে বলে নাকি বুদ্ধি থাকলে উপায় হয়। হ্যাঁ, এই তুমি চুপ করো তো, এটা আমাদের ছেলে মায়ের ব্যাপার। মা, আপনি একটু আগে আমাকে কি বললেন? কি বললাম? কি বললাম? বললেন না আমি আপনার বাবা জীবন, তার মানে আপনার ছেলের মতো। তাই ওই ছেলে হয়ে মায়ের আঁচলে একটু হাত মুছতে পারবো না, বলুন মা? আচ্ছা, চালাকি, তাও আবার আমার সাথে। ঠিক আছে ঠিক আছে, আমিও কম না। ঠিক আছে ঠিক আছে বাবা, তুমি যেমন আমার ছেলের মতন, তেমনি আমিও তো তোমার মায়ের মতন। তাহলে তাহলে যাও, এই কাপড়টা কেচে আনো পুকুর থেকে। পুকুর? পুকুর? এই তো পেয়েছি, পেয়েছি, পণ্ডিতকে জব্দ করার উপায় পেয়েছি। মা, বলছিলাম কি, আমি যদি কাপড় কাচতে পুকুরে যাই তাহলে বাইরের লোকে না আপনাকে খারাপ ভাববে, ভাববে জামাইকে দিয়ে আমি কাজ করাচ্ছি। তার থেকে এই আমাদের মা ছেলের সম্পর্কটা বাড়িতেই থাক না মা। এই হ্যাঁ গো, বলি পুজোটার কথা মনে আছে তো? হ্যাঁ, কাল কিন্তু পূর্ণিমা, কালকেই পুজো। হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে, ওই ব্যবস্থাই তো করতে যাচ্ছি। জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর। এ কি, গোপাল স্নান করছে তো? এই যে, এই গোপাল, এই ওঠো, আমি এখন স্নান করব। কেন পণ্ডিত মশাই, আমার ওঠাতে নামাতে কি যায় আসে? এই পুকুরে অনেক জায়গা,
আপনার কোনো অসুবিধে হবে না। চলে আসুন, একসাথে স্নান করুন। কি বললে গোপাল, কি বললে? আমি তোমার সাথে স্নান করব? নাপিত নন্দন আর ব্রাহ্মণ পণ্ডিত একসাথে? জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। কেন, কি অসুবিধে? আমি হলাম রাজ পণ্ডিত, আমি তোমার মতন সাধারণ চুনোপুটির সাথে স্নান করি না। ও, তাহলে তো আপনারা স্নান করা হবে না। কেন 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 স্নান করা হবে না কেন? কারণ এই জলে তো আমি স্নান করছি। এই যে আমার গা ধোয়া জল এই পুকুরে মিশে গেল, তা আমার ব্যবহার করা পুকুরে আপনি কিভাবে স্নান করবেন? তাই আজকে আর আপনার স্নান করা হলো না। মানে আপনি আমার সাথে যখন স্নান করতে পারবেন না, তাই আমার ব্যবহার করা স্নান জলেও তো স্নান করতে পারবেন না, তাই কি না? আমি পুকুরে গঙ্গার জল ছিটিয়ে দেবো, তুমি উঠে এসো দেখি, উঠে এসো। আচ্ছা, ঠিক আছে। এবার আমায় বুদ্ধিটা খাটাতেই হবে দেখছি, তারপর আমিও দেখব আপনি কি করেন। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। ওই তো আমার গামছা। এ কি পণ্ডিত মশাই, আপনি আমার গামছা দিয়ে গা হাত পা মুছছেন? এ কি গোপাল, এটা কি তোমার গামছা? তা নয় তো কি? হ্যাঁ, কি? আপনি 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 ভালো করে দেখুন, আপনার গামছা আপনার পায়ের পাশে পড়ে আছে, আর আপনি আমার গামছা দিয়ে গা মুছে চলেছেন। সর্বনাশ, সর্বনাশ, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। বাবারে বাবা। তাহলে আর কি, এবার আপনিও যা আমিও তাই হয়ে গেলাম, বুঝলেন তো? যাই, গিয়ে মহারাজকে কথাটা বলি। আপনার মনে হয় আজকে রাজপণ্ডিতের কাজটা আর থাকলো না, আর মহারাজের বাড়িতে পুজো করার চাকরিটাও চলে গেল পণ্ডিত মশাই। ও গোপাল, আরে শোনো গো, ও গোপাল, ও গোপাল। কি হয়েছে, কি বলুন? গোপাল, বলছিলাম কি, তোমার বাড়িতে ওই পূর্ণিমাতে একটা সত্যনারায়ণ পূজা করার কথা বলছিলে না? হ্যাঁ, ওই কালকে সন্ধ্যাবেলায় তো আপনাকে বলতে গিয়েছিলাম। ওটা আমি কোনো টাকা ছাড়াই করে দেবো, লক্ষ্মী কি। তুমি মহারাজকে কিন্তু এসব বলো না। এই তো পথে এসেছে, বাচ্চা ধন পথে এসেছে। একই পণ্ডিত মশাই, আপনি আমাকে লোভ দেখাচ্ছেন? না 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 না, আমি এত ছোটখাটো লোভে গলে যাই না পণ্ডিত মশাই। কি মুশকিল। আচ্ছা গোপাল ভাই, তোমার পুজোর সব খরচা আমার, যাবতীয় খরচার জিনিসপত্র যা লাগবে সব আমিই দেবো, তুমি আমার চাকরিটা খেও না। না, সে না হয় নাই খেলাম, কিন্তু অনেকে তো আমার বাড়িতে খেতে আসবে পুজোর দিন। মানে আমার বাড়ির পুজোতে কিন্তু অনেক লোক হবে, রাজ্যের সবাই আসবে। ওরে বাবা, চাকরি থাকলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি শুধু মহারাজকে কিছু বলো না। ঠিক আছে, ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন না হয় আমি মুখে এই কুলুপ আটলাম। কাল সকালে তাহলে পুজোর সব কিছু আপনার বাড়ি থেকে নিয়ে আসবো, কেমন? ঠিক আছে, ঠিক আছে, আমি সকাল সকাল বড় বড় থলে নিয়ে আপনার বাড়িতে চলে যাব, আপনি সব একদম গুছিয়ে রাখবেন কিন্তু। কি তো দেখছি গঙ্গা জলে গঙ্গা পুজোর মতন ব্যাপার করে ছেড়ে দিল। ঠিক আছে গোপাল, কোনো চিন্তা করো না, সব গোছানো থাকবে। চল পুটি, দিদা যেরকম যেরকম বলেছিল সব জোগাড় হয়ে গেছে। হ্যাঁ, এবার চল সোজা দিদার বাড়িতে যাই। সন্ধেবেলা আবার পুজো, নিশ্চয়ই এতক্ষণে গোছগাছ শুরু হয়ে গেছে। তাহলে আর দেরি কেন, চল যাওয়া যাক। দাদু, দিদা, আমরা চলে এসেছি। ওই দেখো, এই ন্যাপলা গুলতে পুটিরা পুজোর জন্য ফুল, দুব্ব, কলা পাতা সব নিয়ে এলো। কিন্তু তোমার এখনো বাজারে যাওয়ার সময় হলো না। দাও দাও দাও, দুটো থলে দাও দেখি। আর তোমার তো হাতের সঙ্গী তোমার মা আছেই, দুজন মিলে তাড়াতাড়ি হয়ে যায়, বুঝলে? দাও দাও, দুটো থলে দাও। এই নাও বাবা। কই পণ্ডিত মশাই, সব জোগাড় করা আছে তো? হ্যাঁ গোপাল, আমি তোমার কথা মতন সব কিছু সাজিয়ে রেখেছি। বাহ, বেশ বেশ বেশ। আপনি তাহলে সন্ধেবেলা টুকুস করে চলে আসবেন পুজো করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই।
বাহ, বেশ জমকালো আয়োজন তো গোপাল। এখন তো সবে পুজো হলো, এরপরে পাত পেতে খাওয়া আছে মন্ত্রী মশাই। বাহ বাহ বাহ, বেশ রাজকীয় ব্যাপার স্যাপার। সবই গামছার জন্য। আমি তো ভাবতেই পারিনি আমার জামাই বাবা জীবন এই পুজোটা করবে। না না, থাক না সেসব কথা মা। আপনি বরং সবাইকে খেতে বসার ব্যবস্থা করুন। হ্যাঁ বাবা জীবন, করছি। এই বাচ্চারা, তোরা আগে এসে বসতো। এই কই গো, এই পুজো হয়ে গেছে, এবার ঠাকুর মশাইকে দক্ষিণাটা দাও। হ্যাঁ না গোপাল বউ, আমার দক্ষিণা লাগবে না। কেন দক্ষিণা লাগবে না? গোপাল আমাদের রাজসভা সহকর্মী, আমি কি আর ওর কাছ থেকে দক্ষিণা নেবো? আপনি যা ভালো বোঝেন। হ্যাঁ যাই, এবার ওদিকে খাওয়ান দাওয়ানের কি ব্যবস্থা হলো দেখি। হ্যাঁ ও গোপাল, মহারাজকে কিছু বলনি তো? পণ্ডিত মশাই, এই গোপাল কখনো কথার খেলাপ করে না। আর একটা কথা আপনাকে বলি, আমি মানছি আমি কিপ্টে, কিন্তু এই পুজোর খরচ বহন করার সামর্থ্য আমার ছিল। তাহলে সব আমার ঘাড়ে এভাবে? কারণ আপনার মনের মধ্যে একটা অহংকার এসে গিয়েছিল, আর তার সাথে লোভ। পুজো করলেই 50 মোহর। আচ্ছা, আজকে যদি আপনি একজন গরিব চাষির বাড়ি পুজো করতেন, সে কি করে আপনাকে এত মোহর দিত? পৌরোহিত্য মানে পরের হিতের জন্য কাজ করা। আপনি শুধু নিজের হিতের কথা ভাববেন, তা তো হয় না পণ্ডিত মশাই। আর এই নিন আপনার দক্ষিণ। সংসার চালানোর জন্য যতটা এই মাসে দরকার সেটা রেখে বাকিটা আপনাকে দিলাম। অত গুণে দেখিনি কিন্তু। সত্যি গোপাল, তুমি আজ আমার চোখ খুলে দিলে। আমি আর মনের মধ্যে লোভ অহংকার কিছুই রাখবো না। আমি কিছুই করিনি পণ্ডিত মশাই, সব কিছুর মূলে গামছা। আজ বেশ ভালো লাগছে। আহাহাহা। সকালে জানলা খুলে বাইরে তাকিয়ে মনটা একেবারে ভরে গেল। আকাশটা একেবারে নীল, সূর্যের রং যেন গড়ানো সোনা। হ্যাঁ, আজ মনে হচ্ছে দিনটা খুব ভালো যাবে। আমারও ভীষণ ভালো লাগছে। মহারাজের যখন ভালো লাগছে, তখন আমাদের ভালো লাগতে বাধ্য। মন্ত্রী, তুমি কাজ করো কম আর তোষামত করো বেশি। এই মুহূর্তে যদি আমি বলি যে আমার আজ ভালো লাগছে না, তাহলে তুমি কি বলবে? আসলে মহারাজ, প্রকৃত যারা আপনার ভালো চায় তারা আপনার কথা মতো চলবে। আপনার হ্যাঁতে হ্যাঁ, নাতে না। সেটা অবশ্য ঠিকই বলেছ। তা গোপাল, তোমার কি মত? আমার মত মহারাজ, হ্যাঁ নাও। এ আবার কি কথা? ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। মহারাজ, খুব সোজা কথা। যদি আপনার কথাতে হ্যাঁ বললে আপনার এবং রাজ্যের উন্নতি হয়, তবে আপনার হ্যাঁতে অবশ্যই হ্যাঁ বলবো। কিন্তু আপনার অহিত হয় এমন কথায় আমি কখনোই আপনার হ্যাঁতে হ্যাঁ, নাতে না বলবো না মহারাজ, বরং উল্টোটাই বলবো। মহারাজ, এ তো রাজদ্রোহ, এ তো শাস্তিযোগ্য অপরাধ। মহারাজ কি ভাবছেন? প্রহরীকে ডাকবো? গোপাল, কি মনে হয় তুমি যা বলেছো সেটা ঠিক বলেছো? একদম সঠিক মহারাজ, সময় এলেই প্রমাণ দেব। মহারাজের জয় হোক। বলো বলো প্রহরী, কি সংবাদ? মহারাজ, নবাব বাহাদুরের দূত আপনার সাথে দেখা করতে চায়। এই রে, কি মুশকিল বলো দেখি। এই সকালটাকে কিরকম ভালো লাগতে শুরু করেছিল, আবার আবার সব কিরকম ধোঁয়া ধোঁয়া হয়ে গেল যে। আগে থেকেই ভয় পেয়ে লাভ আছে মহারাজ, দুধকে আসতে দিন, কি বলে দেখি, তারপর তো ভালো মন্দের বিচার হবে। একটা সুযোগ এসেছে নবাবের কাছে যাওয়ার। আসলে ওই নবাবের দূত এলে কেমন বিপদের গন্ধ নাকে আসে। কি মন্ত্রী, আসে না? আহা, কি সুগন্ধ! সুগন্ধ? কোথায়? আমি পাচ্ছি না তো। মন্ত্রী, ও মন্ত্রী, এই সুগন্ধটা কোথায় পেলে? মহারাজ, মন্ত্রী মশাই তো জেগে স্বপ্ন দেখছেন। স্বপ্নতে উনি কোনো গোলাপ বাগানে ভ্রমণ করছিলেন। কি ঠিক বলেছি? মন্ত্রী, আমি তোমার ব্যাপারটা পরে দেখছি। এখন দুধ কি বলে শুনি। কি বলো গোপাল? প্রহরী, যাও যাও যাও, দুধকে নিয়ে এসো। দেখি আবার নবাব কি বলে। চিঠিটা লিখেছে কোন ছলে? প্রণাম মহারাজ। বলো দুধ, কি সংবাদ? নবাব বাহাদুর ঠিক আছেন তো? নবাব বাহাদুর ভালো আছেন, উনি এই চিঠিটা পাঠিয়েছেন। মন্ত্রী, চিঠিটা পড়ো, শুনি নবাব বাহাদুর কি বলতে চেয়েছেন।
মহারাজ কৃষ্ণচন্দ্র রায় এত দ্বারা জানানো যাইতেছে যে সত্তর কোন রাজ কর্মচারীকে আমার নিকট প্রেরণ করো। আমার দাবা খেলায় কিঞ্চিত মতি হইয়াছে, আমার সাথে দাবা খেলিবার জন্য সত্তর কোন কর্মচারীকে মুর্শিদাবাদে প্রেরণ করো। বাবা বাবা, শুনলাম দূত নবাব বাহাদুরকে জানিয়ে দিও, খুব তাড়াতাড়ি আমি কাউকে পাঠাবো। দিনটা আর শুভ থাকলো না গোপাল, মেঘ আর রোদ্দুরের খেলা। কিছু আগে রোদ্দুর ছিল আর এখন ঘন মেঘে ঢাকা। কি ভাবছেন মন্ত্রী মশাই? সুযোগ এসেছে, সুযোগটা আমাদের নিতে হবে। কিসের সুযোগ? গোপালকে সরাবার সুযোগ। কি করে? মহারাজকে বলবো যে গোপালকে মুর্শিদাবাদে পাঠানো, কারণ গোপাল ভালো দাবা খেলতে জানে। কিন্তু গোপাল যদি অস্বীকার করে, ও যদি বলে যে সে দাবা কোনো কালে খেলেনি, তখন? ওই বিষয়টাও আমার ভাবা আছে। হ্যাঁ, নগরে গ্রামে সর্বত্র রটিয়ে দেব যে গোপাল দাবা খেলায় দারুণ পটু। জানো তো একটা প্রবাদ আছে। কি প্রবাদ? দশচক্রে ভগবান ভূত। ঠিক বুঝলাম না তো। 10 জন ব্যক্তি যদি একজন মানুষকে ভগবানকে দেখিয়ে বোঝায় যে ভগবান নয়, এ ভূত, তখন সেই লোকটি ভগবানকে ভূতই ভাববে। বুঝলে? এতক্ষণে বুঝলাম। তাহলে আপনি কাজ শুরু করে দিন। আপনার ওই যে দুজন বিশ্বস্ত সাগরেদ আছে তাদের ঘটার কথা বলছে তো? হ্যাঁ, ওদের কাছেই যাব। কালকের দিনটা দেখি। আবার নতুন করে কি রাখার আছে? আজই চলুন মন্ত্রী মশাই। তোর আর সইছে না? না, ঠিক আছে, তাই চলো। কি গো এত রাতে কি করছো? বলি খাবার হয়ে গেছে, খাবে না? গিন্নি, একটা বহু পুরনো জিনিস খুঁজছি, খুব দরকারি। কি এমন দরকারি জিনিস গো যে এত রাতে খাবার ফেলে খুঁজতে হয়? আমার একমাত্র শ্বশুর মশাইয়ের থেকে পাওয়া জিনিস, জন্মের মধ্যে কম। ওই একটি জিনিসের নেশাই তো ধরিয়ে দিয়েছিলেন গিন্নি। মানে কি বলতে চাইছো? আমার বাবা তোমাকে নেশা ধরিয়েছে? এই কিসের নেশা? আরে চড়ছো কেন গিন্নি? আমাকে হাতি, ঘোড়া, নৌকো দিয়েছে। খুব বড় লোক আমি। একটা সাদা ঘোড়া, একটা কালো ঘোড়া, একটা সাদা হাতি আর একটা কালো হাতি। ও মা গো, আমাকে এই এত বছর পর পাওনা গন্ডা নিয়ে খোঁটা দিচ্ছ? আমার বাবা গরিব, কোথা থেকে হাতি ঘোড়া দেবে? আর তুমি কি এমন রাজকুমার শুনি যে হাতি ঘোড়া নেবে? নিজে তো হড় হপাতে। ও বাবা গো, দেখো কোথায় তুমি আমার বিয়ে দিয়েছো গো। বিয়ের এত বছর পরেও আমাকে যৌতুক দিয়ে ঘোড়া দিচ্ছে। আচ্ছা, তুমি কি আমাকে সাদা হাতি বললে? আরে কাঁদো কেন? শোনো, শান্ত হও। এই তো পেয়েছি। ও মা, এ তো দাবার ঘুঁটি। তবে যে তুমি বললে হাতি, ঘোড়া, নৌকো। আরে পাগলি, এই দেখো, এটা হলো গজ মানে হাতি, এটা হলো ঘোড়া, আর এই যে এটা হলো নৌকো। দুটো রং, একটা সাদা আর একটা কালো। হ্যাঁ গো, এই রাতে দাবা নিয়ে বসলে কেন? এই তোমার মাথাটা তো ঠিক আছে তো? কেন, আমার মাথায় আবার কোথায় গোলমাল দেখলে? যেন যারা দাবা খেলা জানে তারা খুব বুদ্ধিমান হয়। যেমন আমার শ্বশুর মশাই, কি বুদ্ধিমান বলছো? নিশ্চয়ই, নইলে এরকম একটা জিনিস আমার ঘরে চাপিয়ে দেয়। কি বললে? ঠিক বুঝলাম না, আরেকটু পরিষ্কার করে বলুন। বুঝিয়ে বলুন। তোরা তো এত মাথা মোটা ছিলিস না। আজ একটু ইচ্ছে করেই হয়েছি। না মানে ওই হতে হয়েছে মন্ত্রী মশাই। কেন হঠাৎ করে মাথা মোটা সাজবার কারণ? চাপ বাবা, কেউ ইচ্ছে করে মাথা মোটা সাজে এই প্রথম শুনলাম। না, ব্যাপারটা একটু খোলসা করে বল। আগের কাজের পারিশ্রমিকটা এখনো বাকি আছে, ওটা কি তামাদি হয়ে যাবে? ওটা হাতে পেলেই মোটা মাথা কেমন ওই সরু লিকলিকে একেবারে লাউ ডগা সাপটির মতন হয়ে যাবে। শুধু হাতে পেলেই একবার দেখুন না। বাবা, সে আনা কম নয়।
মন্ত্রীমশাই দিয়ে দিন বুদ্ধির পারিশ্রমিক কখনো তামাদি রাখতে নেই। বুঝলাম, এই নে। এবার খুশি তো? তাহলে এবার শোন। আর বলতে হবে না, আমরা সবটা বুঝে গেছি। বলবো? ঘটা বলে দে। আমাদের কাজ হলো ওই সারা রাজ্যে রটিয়ে দিতে হবে যে ওই গোপাল গোপাল খুব বড় দাবাড়ু। জনে জনে, বনে বনে, পাহাড়ে পাহাড়ে, সব জায়গায় যাতে করে রাজামশাইয়ের কানে যায়। কি মন্ত্রী মশাই, ঠিক বুঝেছি তো? হ্যাঁ, তবে এই কাজটার অগ্রিমটা দিয়ে দিন। আমাদের তো ওই ঘুরে ঘুরে কাজ, খরচ খরচা আছে তো। কিরে বটা, ঠিক বলছি না? সে আর বলতে। দিন মন্ত্রী মশাই, আপাতত আমাদের দুজনকে 4টে করে মোহর দিন। হ্যাঁ, কাজ শেষ হলে বাকি 4টে করে দিয়ে দেবেন, কেমন? দিয়ে দিন মন্ত্রী মশাই, দিয়ে দিন। তারপর আমরাও আপনাকে কিছু কিছু দিয়ে সাহায্য করব। হ্যাঁ, আমরা তো আছি। ঠিক আছে, এই নেই। মহারাজ, আপনাকে খুব চিন্তাগ্রস্ত দেখছি। কি ব্যাপার? কি আর বলি রানী, কি যে একটা উটকো আপদ এলো। বেশ ছিলাম বুঝলে। উটকো আপদ? সেটা আবার কি? আরে সকালবেলা নবাব বাহাদুরের দূত এসে বলে গেল যে নবাব বাহাদুর নাকি চান দাবা খেলার জন্য আমার রাজসভা থেকে কাউকে পাঠাতে। কিন্তু আমার রাজসভায় তো কেউ নেই যে দাবা খেলাটা জানি। আপনার মন্ত্রী? না 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 না, ও তো শুধু তোষামদি জানে। যদি গোপালটাই দাবা খেলা জানতো তবে তো কোনো চিন্তাই থাকতো না। কে আলী নবাব বাহাদুর এই যে হয় কে জানে। তবে তো ভারী চিন্তার ব্যাপার মহারাজ। হ্যাঁ গো রানী, সত্যি তো চিন্তার ব্যাপার। জানি না কি হবে। এই যে মন্ত্রী, তুমি কাল তো অনেকগুলো কথা বলেছি, তা আমার চিন্তা দূর করার বিষয়ে তুমি কি কিছু আলোকপাত করতে পারো? মহারাজ, আমি যদি দাবা খেলা জানতাম তবে তো কোনো চিন্তাই ছিল না। আমার সভায় তো এমন কেউ নেই যে দাবা খেলাটা জানি। আছে মহারাজ, একজন আছে যে সত্যি জানে দাবা খেলতে। তাকে অনেকে দাবা খেলতে দেখেছে। কে 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 সে ব্যক্তি? আরে কে, শীঘ্র বলো। কেন মহারাজ, সে তো আপনার খুব প্রিয়। আরে প্রিয় তো আমার সবাই। আচ্ছা, মন্ত্রী মশাই ঠিক কি বলতে চাইছে? ইঙ্গিতটা তো আমার দিকেই মনে হয়। দেখা যাক। গোপাল মহারাজ, গোপাল দাবা খেলায় পটু এবং গোপালকে দাবা খেলতে অনেকেই দেখেছে। বুঝলাম, আমাকে ফাঁসাবার চেষ্টা। কিন্তু আমি যে সত্যি দাবা খেলতে পারি সেটা জানাবো না। মন্ত্রী না জেনে একটা সত্যি কথা বলে ফেলেছে। কিন্তু সত্যিটাকে সত্যি এখন বলবো না। দেখি আমার দাবা খেলার ব্যাপারে কি কি সাক্ষ্য প্রমাণ এনেছে। গোপাল জানে, গোপাল জানে। বাবা 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 বাবা, এই তো এই তো এই তো এই তো একটা দারুণ খবর। কি গোপাল, তুমি তো দেখছি ছুপা রুস্তাম হে। না, আমি যে অল্প বিস্তর দাবা খেলতে পারি সেটা জানানো যাবে না, বরং উল্টোটাই বলতে হবে। মহারাজ, মন্ত্রী মশাই মিথ্যে বলছেন। আমি দাবা খেলতে জানি না, বিশ্বাস করুন। কি গোপাল, কেন বাজে কথা বলছো? তোমাকে অনেকে দাবা খেলতে দেখেছে। কে কে দেখেছে একটু বলুন মন্ত্রী মশাই। আমি যথাসময়ে এর প্রমাণ দেব, কিন্তু তুমি এই সত্যটা লুকোলে কেন? নবাব বাহাদুরের কাছে যেতে হবে, দাবা খেলতে হবে, সেই ভয়ে। ছি 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 ছি। আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, মহারাজের কাছে আমাকে ছোট দেখানো। তোমার তুনে আর কি কি বান আছে দেখি, তারপর তো আমার খেলা শুরু হবে। আমার সম্বন্ধে এই মিথ্যে কথাটা কে জানালো মন্ত্রী মশাই? মন্ত্রী, প্রমাণ পেশ করো। কেমন পেঁচে ফেলেছি, হ্যাঁ? মিথ্যে কথা বলে তোমাকে দশচক্রে ভগবান ভূত বানিয়ে দিলাম। হ্যাঁ মহারাজ, আমি এমন একজনকে নিয়ে আসছি যার সাথে গোপাল নিয়মিত দাবা খেলতে যায়। প্রহরী, প্রহরী। বাইরে বটকৃষ্ণ, ঘটেশ্বর বলে দুজন লোক দাঁড়িয়ে আছে, ওদের নিয়ে এসো। ও, বটকৃষ্ণ আর ঘটেশ্বর। তার মানে বটা আর ঘটা। মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্তই। গোপাল,
তুমি আমার এত প্রিয়, তোমাকে আমি এত ভালোবাসি, সেই তুমি দাবা খেলতে জানো, সেই খবরটা আমাকে অন্যের কাছ থেকে জানতে হচ্ছে। মহারাজ, আমি বটকৃষ্ণ, আর এ আমার বন্ধু ঘটেশ্বর। গোপালকে আমরা দুজনেই খুব ভালোভাবে চিনি। গোপাল নিয়মিত আমাদের সাথে দাবা খেলতে আসতো। হ্যাঁ মহারাজ, আর গোপাল খুব ভালো দাবা খেলতে পারে। আমরা কোনোদিনই ওর কাছে জিততে পারিনি। গোপালের দাবার চাল ভয়াবহ। কখন যে হাতি দিয়ে মারবে, কখন যে ঘোড়া দিয়ে মারবে, সে আপনি ভাবতেই পারবেন না। সবাই না জেনেই আমাকে বিপদে ফেলতে চাইছে, ঠিক আছে? তোমাদের এই খেলায় আমি তালে তাল মেলাই। মহারাজ, এ একটা ষড়যন্ত্র, আমি এদের সাথে কোনোদিনও খেলিনি। গোপাল, ছি 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 ছি, তোমার এত ভয়, এত ভয় নবাব বাহাদুরের সাথে খেলতে, তাই তুমি আমার সাথে মিথ্যে কথা বলার সাহস পাও? আমার আদেশ তোমাকে কালই যেতে হবে। মন্ত্রী, নবাব বাহাদুরকে খবর পাঠাও, আমার সভা থেকে গোপাল যাবে দাবা খেলায় অংশ নিতে। মন্ত্রীমশাই দাবার চালে গোপালকে অনেক উপকার। আহা শ্বশুর মশাই, আজ আপনার দেওয়া একটা উপহার যে আমার এত বড় উপকার করবে সেটা আমি ভাবতেও পারিনি। গোপাল, কি ভাবছো? তোমার সব ভাবনা শেষ। তুমি বরং মুর্শিদাবাদ যাবার জন্য প্রস্তুত হও। সম্মান নিয়ে ফিরে আসতে পারলে স্বাগত, তোমার রাজসভায় কাজ থাকবে। কিন্তু যদি তোমার জন্য আমার সম্মানহানি হয়, তাহলে কিন্তু তোমার কঠিন শাস্তি। মনে রেখো কিন্তু। জানি না কি উদ্দেশ্যে আমার সম্বন্ধে এতখানি মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলল। আমার এই যাওয়াই শেষ যাওয়া, সেটা বুঝতে পারছি মহারাজ। তবে একটা অনুরোধ, আমার অবলা স্ত্রী আর অবোধ নাতি নাতনিগুলোকে দেখবেন মহারাজ। আর সে নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি কালই যাবে। মহারাজ, শুনলাম নাকি গোপাল দাবা খেলায় বিশেষ পারদর্শী। হ্যাঁ রানী, তুমি ঠিকই শুনেছ। আর এত বড় মিথ্যেবাদী যে শুধু বলেই চলেছে, খেলতেই জানে না। কেউ বা কারা ওকে যেন ফাঁসাতে চাইছে। হতেও তো পারে। না 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 না, গোপাল নবাব বাহাদুরের কাছে যাবে না বলেই নিজেকে আড়াল করেছে, আমার কাছে গোপন করেছে। আর মন্ত্রী না থাকলে তো আমি এ কথা জানতেই পারতাম না। কি জানি, যদি আপনার কথা সত্যিও হয়, তবে একটা কথা বলতে পারি, গোপালের এই অস্বীকারের মধ্যেও কোনো শুভ জিনিস লুকিয়ে আছে। হ্যাঁ, তোমার এত বিশ্বাস? হ্যাঁ মহারাজ, আমার বিশ্বাসের আঁটটা একটু বেশি। হ্যাঁ, রগরটা দেখার জন্য আমাদের কাউকে যেতে হবে। ঠিক বলেছেন, গোপালের হেনস্থা চর্মচক্ষে না দেখলে কি আর ভালো লাগে? সবাই কি করে যাব? মহারাজ তো অনুমতি দেবেন না। রাজি করাবো। কিভাবে? কাল রাজপ্রাসাদেই দেখতে পাবে। খবর শুনেছেন মন্ত্রী মশাই? নতুন কোনো খবর আছে নাকি? আছে তো আছে। গোপাল রওনা দিচ্ছে একদম একা। এই যাওয়াটাই শেষ যাওয়া। আমরা যা শুনে এলাম। কি কি শুনলি একটু বল। আমরা তো গোপালের উপর নজর রাখতে গিয়ে ওর পিছু পিছু ওর বাড়ি অব্দি গেলাম। তারপর শুনি গোপালের গিন্নির গলার আওয়াজ। আমার সাথে এমন শত্রুতা করলো, হ্যাঁ? আমরা কার পাকা ধানে মই দিয়েছি, হ্যাঁ? মহারাজের আদেশ আমাকে মানতেই হবে। আর ফেরা বোধহয় হবে না গিন্নি, তুমি সাবধানে থেকো। কি বুঝছিস ঘটা? অবশেষে গোপালের প্রস্থান, কৃষ্ণনগর থেকে চিরতরে প্রস্থান। চল মন্ত্রী মশাইকে খবরটা দিয়ে আসি। ভালো খবর শুনে যদি কিছু পাই তাহলে তো ভালোই হয়। নিজের কানে যেই না শোনা, আপনাকে খবরটা দেওয়ার জন্য চলে এলাম। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, বাঁ হাতটা বড় চুলকাচ্ছে। ওটা নতুন কি? ও তো আমাকে দেখলেই চুলকায়। মলমটা লাগিয়ে দিন, তাহলে আর চুলকবেন না। তোরা পারিস বট, আমাকে দেখলেই তোদের হাত চুলকোয় নাকি? হ্যাঁ, এই নে তোদের শুভ সংবাদের জন্য উপহার, 2টো করে মোহর। এবার কৃষ্ণনগর থেকে আপদরা বিদায় নেবে। রানীমা, একটা খুব দরকারি কথা আছে, তাই এত রাতে আপনার সাথে দেখা করতে এলাম। বলো গোপাল। কথাটা খুব গোপনীয়। এ আমার খুব বিশ্বাসী, তুমি নির্ভয়ে বলতে পারো। রানীমা, আমি আজ এই রাত্রে মুর্শিদাবাদে যাচ্ছি নবাবের সঙ্গে দাবা খেলতে। তুমি তো শুনেছি ভালো দাবা খেলো, তোমার তো ভয় নেই গোপাল? আপনার আশীর্বাদ নিয়ে যাচ্ছি রানীমা, আমার কোনো বিপদ হবে না, আমি জানি। মা, আপনাকে একটা কথা বলি, আমি দাবা খেলতে জানি। এই দাবা খেলা আমি শিখেছি আমার শ্বশুর মশাইয়ের কাছে। এটা কেউ জানে না, জানার কথাও না, কিন্তু
এই বিষয়টা না জেনে আমাকে মহারাজের কাছে ছোট করার জন্য আমার পেছনে বটা ঘটাকে লাগিয়ে দিয়েছে মন্ত্রীমশাই। আর যখন বাড়ি ফিরছি তখন দেখি আমার পেছনে বটা আর ঘটা। পেছনে পায়ের আওয়াজ, নিশ্চয়ই কেউ পিছু নিয়েছে। হ্যাঁ, কায়দা করে দেখতে হচ্ছে আমার পেছনে কে লেগেছে। পা চুলকোনোর ছলে একবার দেখে নিই পেছনে কে। ও মা, বটার ঘটা। বুঝলাম, আমার সব কিছু জানবার জন্য আমার পিছু নিচ্ছে। ঠিক আছে, এসো বাপ ধনেরা, এসো। কি গো, বলি ওই রকম হন্তদন্ত হয়ে এলে কেন? পেছনে বটা ঘটা আমাদের খবরাখবর নিতে আসছে। মন্ত্রী মশাই পাঠিয়েছে। তুমি চেঁচিয়ে বলো কে আমাদের সাথে এমন শত্রুতা করলো, আমরা কার পাকা ধানে মই দিয়েছি। ও, তারপর বাইরে এসে দেখি ওরা দুজনে দৌড়চ্ছে। আমিও পিছু নিলাম। দেখলাম গাছতলায় সব মহামানবরা দাঁড়িয়ে। এই নে, এবার খুশি তো? আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ রানীমা, আমি খেলতে যেতামই, কিন্তু আমি একটু বাজিয়ে দেখতে চেয়েছিলাম রানীমা। আমি জানি গোপাল, তুমি এই কৃষ্ণনগরের বড় বন্ধু, তুমি বিজয়ী হবেই। কি বললাম, মহারাজ অনুমতি দেবেন? কি দিল তো? দেখো, সবাই মজা করে গোপালের হার দেখো। বেইজ্জত হয়ে যাবে। এখন গোপালের অবস্থা ঠিক কি রকম হবে জানেন মন্ত্রী মশাই? জ পলায়তি স জীবতি। শুরু হচ্ছে দাবা খেলা। নবাব বনাম গোপাল। নবাবকে হারাতে পারলে পুরস্কার, আর না হারাতে পারলে পাবে প্রবল তিরস্কার। গোপাল, প্রস্তুত তো? তোমার অনেক কথা শুনেছি, তুমি নাকি কৃষ্ণনগরের সেরা দাবারু। ওই লোকে ভালোবেসে বলে, আমি নিজেই জানি না আমি খেলতে জানি কিনা। সে কি? আসলে আমার রাজসভার বন্ধু বান্ধবরা না জেনেই রটিয়ে দিয়েছে। আসলে খুব ভালোবাসে তো। ঠিক বুঝলাম না, আর বেশি বুঝে কাজও নেই। আমাকে হারাতে পারলে পুরস্কার পাবে, নইলে তিরস্কার জুটবে। খেলা শুরু হোক। নাও, চাল দাও, আমি কালো ঘুটি নিয়ে খেলবো। নবাব বাহাদুর, এই আমার চাল দিলাম, আপনার রাজা সামলান। আরে বাবা, কি চাল দিলে? নবাব বাহাদুর, কিছু মনে করবেন না, আপনার আর কোনো চাল নেই, কিস্তি মাত্র। চমৎকার গোপাল, তুমি অসাধারণ। এই নাও গোপাল, এটা আমার তরফ থেকে উপহার। পরে আমার দরবার থেকে তোমাকে 100 মোহর পুরস্কার দেবো। আমি তোমাকে দাবা শিরোমণি উপহার দিলাম। মানে গোপাল তো দেখি সুপার উত্তম। ও দাবা খেলায় জানি। হায় রে, গোপালকে কিছুতেই চালাতে পারছি না। সত্যি গোপাল কি বিচ্ছু, ওর পেটে পেটে এত। দেখলেন তো মহারাজ, আপনার এই গোপালই আপনার রক্ষাকর্তা। এটা এবার থেকে মানুন মহারাজ। আরে সে আর বলতে। প্রণাম মহারাজ। আপনার মন্ত্রী মশাইয়ের না জানার জন্য আমি দাবা শিরোমণি হয়ে গেলাম। আমাকে হ্যাঁটা করতে। প্রণাম মহারাজ, নবাব বাহাদুরের পত্র নিয়ে এসেছি। দাও, আমার হাতে দাও। পড়ো পড়ো শুনি। প্রীতিভাজনেষু কৃষ্ণচন্দ্র। আগামী 25শে ডিসেম্বর আমি মুর্শিদাবাদে একটা প্রীতিভোজের আয়োজন করেছি। এই অনুষ্ঠান সংক্রান্ত আলোচনার জন্য আমি আমার সমস্ত অঙ্গরাজ্যের মন্ত্রীদের নিয়ে একটা বৈঠকের আয়োজন করেছি। উক্ত আলোচনায় তোমার মন্ত্রীর গুরুত্বপূর্ণ মতামতের জন্য তাকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল আমাদের আলোচনা সভায় তোমার মন্ত্রী যেন মুর্শিদাবাদে উপস্থিত থাকে। আর ওই 25শে ডিসেম্বর এই বিশেষ দিনে তুমি এবং তোমার সভাসদদের আমার মুর্শিদাবাদে আমন্ত্রণ রইল। বাহ 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 বাহ,
25শে ডিসেম্বর তাহলে নবাবী খানা। দেখেছেন মহারাজ নবাব বাহাদুরের দূরদৃষ্টিটা? দেখুন উনি আমাকে ওনার আলোচনা সভায় আমন্ত্রণ জানিয়েছেন। খুব ভুল করেছেন। দূত, তুমি নবাব বাহাদুরকে গিয়ে জানিয়ে দাও আমার মন্ত্রী নির্দিষ্ট দিনেই মুর্শিদাবাদ চলে যাবে। প্রণাম মহারাজ। নাও নাও মন্ত্রী, তুমি মুর্শিদাবাদ যাবার তোড়জোড় করো। তুমি কৃষ্ণনগরের প্রতিনিধি হিসাবে যাচ্ছ, তোমার সম্মানই আলাদা। আমি এই কৃষ্ণনগরের মান মর্যাদার রক্ষার দায়িত্ব নিয়ে নবাব বাহাদুরের সাথে আলোচনায় বসবো মহারাজ। সাধু সাধু। গোপালকে একেবারেই বাদ দিতে হবে যাতে ও নবাব বাহাদুরের সভায় না যেতে পারে। কিছু একটা উপায় বার করতেই হবে। ফাটাবো গোপালের কপাল, মেটাবো মনের ঝাল। কি একে গুনগুন করে যাচ্ছ? তুমি জানো নবাব বাহাদুর আমার সঙ্গে আলোচনায় বসার জন্য দূত পাঠিয়েছেন। আমি এখান থেকে মহারাজের প্রতিনিধিত্ব করছি। ও মা, তাই 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 মামার বাড়ি যাই। তবে শুনে রাখো, রাজাকে শুধু দেশের লোক পুজো করে, আর এই বিদ্বান ব্যক্তিকে পৃথিবীর সবাই পুজো করে। রাত পোহালেই মুর্শিদাবাদে যাব নবাবের সঙ্গে আলোচনায় বসতে। বুঝলে গিন্নি, 25শে ডিসেম্বর নবাব বাহাদুর আমাদের সমস্ত সদস্যকে মুর্শিদাবাদে নিমন্ত্রণ জানিয়েছেন। তা শুনে আমার কি হবে বলো? হ্যাঁ, নবাব তো আর সবার বউদের নিমন্ত্রণ করেনি। হ্যাঁ না, তা অবশ্য করেননি, কিন্তু ওই একটা কথা আছে না, ওই পতির পুণ্যে সতীর পুণ্য। অতি চব্যতস্য খাবে আর সতী শূন্য পেটে থাকবে, তা হবে না। হ্যাঁ, তোমরা খাবে আর আমরা দেখবো আর মুখে বলবো অতির পুণ্যে সতীর পুণ্য, আমাদের পেট কি থাকবে শূন্য? হ্যাঁ, তোমার এই অকাট্য যুক্তি মহারাজকে কালকে আমি নিবেদন করব। দেখি মহারাজ কি বলেন। ধন্যবাদ গো। এতক্ষণে নবাব বাহাদুরের সভা নিশ্চয়ই শুরু হয়ে গেছে। মহারাজ, একটা কথা নিবেদন করব। কি কথা? আগে মহারাজ, আমরা সভাসদরা সবাই মনের আনন্দে নবাবী খানা খেতে যাব, আর আমাদের সহধর্মিনীরা পেটে তালা দিয়ে থাকবে মহারাজ। কথাটা তুমি মন্দ বলনি, কিন্তু নবাব বাহাদুর তো আমাদের সভাসদদের বলেছেন। কিন্তু আমরাও তো 25শে ডিসেম্বর আমাদের মতন করে পালন করতে পারি। একদিনে দু জায়গায় কি করে অনুষ্ঠান আয়োজন করা যাবে গোপাল? এটা তুমি কিরকম বোকার মতন কথা বললে না? আরে বাবা, 25শে ডিসেম্বরেই যে অনুষ্ঠানটা করতে হবে তার তো কোনো মানে নেই। 25শে ডিসেম্বর উপলক্ষে আমরা অনুষ্ঠানটা 26শে ডিসেম্বরও করতে পারি। তা পারি, নিশ্চয়ই পারি। এবং এটা নিয়ে আমি আজ রাতেই তোমার রানীমার সঙ্গে কথা বলবো। এই কথার উপর আর কি কথা বলা যায় নবাব বাহাদুর? খুব উত্তম কথা, আমি সহমত জানাই। আমিও সহমত জানাচ্ছি নবাব বাহাদুর। আমারও না নেই নবাব বাহাদুর। তাহলে তোমরা সব একমত তো? আমার ছোট্ট একটি নিবেদন আছে নবাব বাহাদুর। আবার কি হলো তোমার? দেখুন নবাব বাহাদুর, আপনার সভায় সাহেবরা আসবেন, সাহেবদের সঙ্গে আমাদের সকলের পরিচয় করিয়ে দেবেন। এটা খুবই ভালো প্রস্তাব, কিন্তু আমাদের মধ্যে একমাত্র ছানা কেটে দেবে যে গোপাল। কি রকম ছানা কাটবে একটু বলে দাও। দেখুন, এই সবাই আমরা যারা আছি তারা প্রত্যেকেই সুন্দর সুসভ্য মার্জিত ভদ্র মানুষ।
আপনার সভা উজ্জ্বল হয়ে উঠবে আমাদের দেখে। তার মাঝে গোপাল যদি আসে তাহলে কিরকম ছানা কেটে যাবে বলুন তো। কৃষ্ণনগরের মন্ত্রী একদম ঠিক কথা বলেছেন নবাব বাহাদুর। আর ওর ওই বিদঘুটে ভুঁড়ি দেখে সাহেবরা হাসাহাসি করবে। এটা নবাব বাহাদুরের পক্ষেও খুব মঙ্গলজনক হবে না। হ্যাঁ, ঠিক ঠিক। ওকে নিমন্ত্রণ করাটাই হবে আমাদের ভীষণ বড় ভুল। আমাদের মূল লক্ষ্য সাহেবদের সন্তুষ্ট করা। সেটাকে লক্ষ্য রাখলে গোপালের মতো কদর্য টাকলা মূর্খ একজন মানুষকে না বলাই উচিত নবাব বাহাদুর। সবই তো বুঝলাম উচিত, কিন্তু এই কথাটা বলবো কি করে? নবাব বাহাদুর, ওটা আমার ওপর ছেড়ে দিন, আমি পরিষ্কার বলে দেব। নবাব বাহাদুরের নিমন্ত্রণ রক্ষা করতে হলে যাদের ঢেউ খেলানো চুল আছে তারাই একমাত্র নিমন্ত্রণ রক্ষা করতে যাবে। ব্যাস হয়ে গেল। কৃষ্ণনগরের মন্ত্রী বিচক্ষণ, তিনি কি সুন্দরভাবে সমস্যার সমাধান করে দিলেন। ও কি আনন্দ যে হচ্ছে বলে বোঝাতে পারবো না। সবাই একেবারে আমায় ধন্য ধন্য করছে। ঠিক আছে, তোমাদের সকলের যা ইচ্ছে তাই হোক। অবশেষে জিতলাম, কি যে আনন্দ হচ্ছে। এই প্রথমবার গোপালকে একটু প্যাঁচে ফেলতে পেরেছি। বুঝলে রানী, গোপাল আজ সভায় একটা প্রস্তাব রেখেছে আমার কাছে। কি প্রস্তাব মহারাজ? বড়দিনে আমাদের তো নবাব বাহাদুরের কাছে নিমন্ত্রণ আছে, আমরা তো যাবই। তা গোপাল গিন্নি বলেছে তারা কেন নিমন্ত্রিত হবে না। ঠিকই তো বলেছে। আমরা যদি আপনাদের অর্ধেক হই তাহলে তো আমাদেরও বলা উচিত মহারাজ। এটা আপনাদের নবাব বাহাদুরের এক চোখমি। আমি বলেছি যে বড়দিনের উৎসব আমিও করব, তবে দুদিন পরে আমার রাজ্যে। তুমি হবে তার মূল উদ্যোক্তা। ঠিক আছে, খুব ভালো প্রস্তাব। আমার তরফ থেকে প্রত্যেক সভাসদদের বাড়ির গৃহকর্ত্রীদের কাছে নিমন্ত্রণ পত্র চলে যাবে মহারাজ। তার মানে আমার আবেদন মঞ্জুর হলো। হলো। ওই তো মন্ত্রী এসে গেছে। না না, এবার বলো তো মন্ত্রী, নবাব বাহাদুরের সঙ্গে কি আলোচনা হলো? আলোচনা খুব ভালোই হয়েছে মহারাজ। নবাব বাহাদুর আমাদের রাজসভার সব সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন বড়দিন উপলক্ষে। কিছু ইংরেজ সাহেবও আসবেন, তাদের সবার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেবেন বলে এই আয়োজন। নবাবী খানা, কতদিন খাইনি। আমি শাকাহারী মহারাজ, আমার তো যাওয়া হবে না। কেক তো ডিম দিয়ে তৈরি হয়, আমি তো আবার ডিম খাই না। এমনিতেই পণ্ডিত আর গোপাল কিন্তু নিমন্ত্রিত নয়। কেন নয়? কেন মহারাজের সভাসদদের মধ্যে কি আমরা পড়ি না? সব জায়গায় একটা সুন্দর অসুন্দরের ব্যাপার আছে তো গোপাল। তোমরা হলে মূর্তিমান অসুন্দর। মন্ত্রী, এ সত্যি নাকি নবাব বাহাদুর, গোপাল, পণ্ডিত এদের কাউকে নিমন্ত্রণ করেননি? না মহারাজ, নবাব বাহাদুরের ইচ্ছা না যে কোনো টাকযুক্ত ব্যক্তি সেই দিন নবাবের সভায় নিমন্ত্রণ পাবে না। খম্বাজ মন্ত্রী, বর্ধমান মন্ত্রী সবাই গোপালের বিরুদ্ধে। এটা কিন্তু ঠিক ভালো লাগলো না মন্ত্রী। আমরা সবাই যাব, গোপাল যাবে না। আরে মন্ত্রী মশাই, আমার কথাটা বাদ দিলেন কিভাবে? আমারও তো চুলে টাক থুরি থুরি, টাকের চুল নেই। আমার টাকটা নজরে পড়েনি না? আমাকে সভাসদ হিসেবে মনে করেন না মন্ত্রী মশাই? এটা ঠিক ভালো লাগলো না মন্ত্রী মশাই। আমরা সবাই যাব, গোপাল যাবে না, এটা ঠিক ভালো দেখায় না। আমার কিছু যায় আসে না। পণ্ডিত শাকাহারী বলে যেতে পারছে না, আর আমি থাকবো না বলে যেতে পারবো না। কেন, আপনি আবার কোথায় যাবেন? আমার এক ভক্তের নাতি হয়েছে, তার ভাগ্য গণনার জন্য আমাকে সেই পশ্চিমে যেতে হবে। আর তাছাড়া আমার তো গোপালের মতো মাথা ভর্তি টাক, সুতরাং নবাবের দরবারে নিয়ম অনুযায়ী যেতে পারবো না। এ নিশ্চয়ই মন্ত্রী মশাইয়ের কারসাজি। মন্ত্রী মশাই আমাকে পছন্দ করেন না, তাই নবাব বাহাদুরকে বুঝিয়ে ভাজিয়ে আমার যাওয়াটা বন্ধ করলেন। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি তো আমাকে ভালো করেই চেনেন। আমি যাব, কিভাবে যাব সেটা দেখছি।
মন্ত্রীমশাই এ কেমন যুক্তি আমার মাথায় এলো না। চুল নেই বলে সে নিমন্ত্রিত হবে না, এমন উদ্ভট কথা তো আমি প্রথম শুনলাম। ধরুন যদি আমি ডিমকে দাম শাকাহারি না হতাম তাহলে আমারও প্রবেশ নিষিদ্ধ। কি হাস্যকর ব্যাপার। মহারাজ, আমি একটা কথা নির্ভয়ে বলতে পারি মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারো। আসলে কিছু ভাঁড়কে নবাব বাহাদুর আমন্ত্রণ জানিয়েছিলেন। তা ভাঁড়েরা যা কাজ করে তারা তাই করেছে, কিন্তু আমি তো তা নয়। আমি তো গোপাল ভাঁড়, আমার কাজ লোক হাসানো। কিন্তু মন্ত্রী হয়েও যারা লোক হাসান তাদেরকে কি বলা হয় সেটা একটু ভাবুন মহারাজ। গোপাল, তুমি আমাদের ভাঁড় বললে? তাহলে তুমি কি পেট মোটা, মাথায় চুল নেই, একটা কদর্য কদাকার দেখতে ভাঁড় গোপাল, আবার আমায় ভাঁড় বলে? মহারাজ, মন্ত্রী এই মুহূর্তে আমাকে ব্যক্তিগত আক্রমণ করছেন এবং আপনি শুনছেন। আজ এই মুহূর্তে আমি এই সভা ত্যাগ করলাম। প্রণাম মহারাজ, আমি আজকের মতন আসি। সাবাস গোপাল, মুখের উপরে কথা বলার ক্ষমতা সবার থাকে না। এই মন্ত্রী, তুমি কিন্তু গোপালকে খুব খুব খারাপ ভাষায় কথা বললে। যে ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই কথা বলতে হয় মহারাজ। কি যে আনন্দ হচ্ছে বলে বোঝানো যাবে না। এতদিনে একটা যোগ্য জবাব দিতে পেরেছি, এই জন্য আজকে 3 মুঠো ভাত বেশি খেলাম। এই অপমানটা ঠিক নিতে পারলাম না মন্ত্রী মশাই। একটা কথা গর্বের সঙ্গে বলতে পারি, আমার বুদ্ধির সিকিভাগ বুদ্ধিও আপনার নেই। আমি বড়দিনে নবাব বাহাদুরের আমন্ত্রণে যাব এবং তারপর যেটা হবে সেটার জন্য আপনি প্রস্তুত থাকবেন মন্ত্রী মশাই। ইট মেরেছেন, এবার পাটকেল খাবার জন্য প্রস্তুত থাকুন। গোপাল আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কেন? নিশ্চয়ই কিছু বলবে বলেই দাঁড়িয়ে আছে। ওই তো বিজ্ঞানী আসছে। কি গোপাল, কিছু বলবে? বিজ্ঞানী, টাকে চুল গজানোর ব্যাপারে আপনার কোনো আবিষ্কার আছে? না গোপাল, এখনো আমি সেই রকম কিছু আবিষ্কার করতে পারিনি। তাহলে উপায় কি? আমার কাছে একটা নকল চুল আছে, মাথায় পড়লে একেবারে ঢেউ খেলানো বাবরির চুল মনে হবে। ওটা আমার লাগবে বিজ্ঞানী। আমিও চাই তুমি এর যোগ্য জবাব দাও। সে তো দেব বিজ্ঞানী, আমায় যতখানি অপমান করা হয়েছে তার 3 গুণ ফেরত দেব। আচ্ছা, ঝরে যাবার মতো কোনো তেল আপনার কাছে আছে? সেটা আছে, ওটা মাথায় পড়ার কয়েক দণ্ডের মধ্যেই মাথার চুলগুলো ঝরে যাবে। চিরকালের মতো? না, চিরকালের জন্য নয়, আবার দিন 7 পরে চুল উঠবে। আমি ভেবে ফেলেছি আমার অপমানের জবাব কিভাবে নেব। তোমার অপমান আমারও অপমান গোপাল। মন্ত্রীর এত সাহস, হ্যাঁ? তোমাকে রাজসভায় সকলের সামনে অপমান করে। আচ্ছা গিন্নি, মৌমাছির মৌচাকে ঢিল মারলে মৌমাছিরা কি করে? ওই সয় মৌমাছি বেরিয়ে এসে হুল ফোটায়। হ্যাঁ, মন্ত্রী মশাই তেমনি মৌচাকে ঢিল মেরেছেন। বড়দিনে কিরকম হুলটা খাবে সেটা দেখে নিও। আর দেখো তো এখন আমায় কেমন লাগছে। তোমার বয়স তো 3 কুড়ি কমে গেল গো। মনে হচ্ছে গিন্নি এটা নকল চুল? না না, একেবারে আসলের মতো। ব্যাস, এটাই হলো আমার নবাব বাহাদুরের নিমন্ত্রণ রক্ষা করার প্রবেশপত্র। এখন তো শীতকাল, এই চুলটা পড়লে মাথায় ঠান্ডা লাগবে কম, বুদ্ধিটা বেশ জমাট থাকবে, বুঝলে গিন্নি? মানে তুমি যাচ্ছ? শুধু যাচ্ছি না, জ্বালাতে যাচ্ছি। এই শিশিটা দেখেছো? এটাই হচ্ছে ব্রহ্মাস্ত্র। মহারাজ, এখন চিন্তা করে আর কি করবেন মহারাজ? সব কাজ ভেবে করতে হয়। আপনি তখনই আপনার মন্ত্রী মশাইকে বলতে পারতেন যে গোপালকে ওইভাবে অপমান করো না। বিষয়টা এত তাড়াতাড়ি ঘটে গেল যে মাথাতেই কিছু এলো না। রানী, আমার নবাব বাহাদুরের বড়দিনের উৎসবে নিমন্ত্রণ রক্ষা করতে যেতে মোটেই ইচ্ছে করছে না, কিন্তু কূটনৈতিক ব্যাপার, না গেলে ওটা আমার কৃষ্ণনগরের জন্য খারাপ হয়ে যাবে। নবাব বাহাদুরের তো রোষানলে পড়ে যাব। নইলে না, এই গোপাল ছাড়া আমার মুর্শিদাবাদ যেতে মোটেই ইচ্ছে করছে না।
আমার দৃঢ় বিশ্বাস মহারাজ, গোপাল একটা কিছু অঘটন ঘটাবেই, দেখবেন। আমিও তাই জানি গোপাল নিজের বুদ্ধি বলে নবাব বাহাদুরের নিমন্ত্রণ রক্ষা করতে যাবে। আমার বিশ্বাস আছে, আপনি নিশ্চিন্ত থাকুন। নবাব বাহাদুরের সভায় গোপালকে আপনি দেখতে পাচ্ছেন, এটা আমার মন বলছে। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস জানাই। সাহেব, তোমাদের সবাইকে নবাবের পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা আর অভিনন্দন। এসো এসো কৃষ্ণচন্দ্র সাহেব, এ হলো কৃষ্ণচন্দ্র, কৃষ্ণনগরের রাজা। আমি হলাম কৃষ্ণনগরের মন্ত্রী। মহারাজা, তোমার রাজসভায় গোপাল বলিয়া খুব ইন্টেলিজেন্ট লোক আছে। সে কোথায় তাহাকে তো দেখিতে পাইতেছি না। আমরা গোপাল সম্পর্কে অনেক কথা শুনিয়াছি। ইয়েস মন্ত্রী, কিছু বলো, সবই তো তোমার বুদ্ধিতে হয়েছে। ও, তার মানে পুরোটাই মন্ত্রীর বুদ্ধিতে হয়েছে। ওহ, ভগবানের দয়ায় যদি গোপাল আসে তাহলে তো মন্ত্রীর মুখ কালো হয়। সাহেব, গোপালই হলো পেটু, মাথায় চুল নেই, ভুঁড়ি আছে, খুব খায়। এ মন্ত্রী কি বলিতেছে আমরা বুঝিতে পারিতেছি না। আমি এসেছি নবাব বাহাদুর, আমাকে দেখুন, মাথায় ঢেউ খেলানো চুল, চিনতে কি পারছেন? ওরে বাবা, গোপাল সাহেবরা তো তোমাকে দেখবে বলে উসকুস উসকুস করছে। ঠিক জ্বালাতে চলে এসেছে। গোপাল ঠিক আসবে। ঠিক, গোপাল তোমাকে বড়দিনের শুভেচ্ছা। আমার বিশ্বাস ছিল তুমি কিছু না কিছু ঘটনা ঘটাবেই। আচ্ছা আচ্ছা গোপাল, একটা প্রশ্ন, মাথায় এরকম ঢেউ খেলানো চুল কি করে এলো তোমার? এই তেলটার জন্য খাম্বাজরাজ, আয়ুর্বেদিক তেল। এই কালো রং চিরকালের জন্য মাথায় রয়ে গেল, চুল আর পাকবে না। নবাব বাহাদুর, এইবার যিশুর নামে একটা কেক কাটাবো। আমরা ক্রিসমাস সেলিব্রেট করি, তারপরে আমরা গোপালের সহিত কথা বলিবে। বেতনের ঘটনাটা কি গোপাল? ক্রমশ প্রকাশ্য মহারাজ, আগে কেক কাটা হোক, খাওয়া দাওয়া হোক, তারপর আমার ম্যাজিক দেখবেন। আরে ম্যাজিক আর কি দেখাবি? তোমার মাথায় তো চুল নেই, এটাই তো একটা বড় ম্যাজিক। গোপালের সাথে ঝগড়াঝাটি আমি মিটিয়ে ফেলি, ওর সঙ্গে একটু মোলায়েম ব্যবহার করি। ওই তেলটা আমার দরকার। গোপাল, আমি না খুব খুশি হয়েছি। তা তো বুঝতেই পারছি মন্ত্রী মশাই, খুশিতে আপনার মুখটা কেমন ওই আমশির মতো চুপসে গেল, সে সব দেখছি। তোমার সঙ্গে একটু কথা আছে গোপাল। আপনার সঙ্গে কিছু কথা আছে মন্ত্রী মশাই। কেক কাটা হোক, খাওয়া দাওয়া হোক, তারপর জমিয়ে আড্ডা হবে, কেমন? আমার মাথার চুলগুলো পাক ধরেছে। গোপালের ওই তেলটা যদি পাওয়া যেত। আচ্ছা গোপাল, তুমি ওই তেলটা পেলে কি করে? সে এক কাহিনী উজির, এটা আমায় ওই শান্তা দাদু দিয়েছে। সান্তা ক্লজ? হ্যাঁ সাহেব, আমার চুল নেই বলে বড় দুঃখ। শুনেছিলাম বড়দিনের আগে রাত্রে বেলা শান্তা দাদু থলি কাঁধে ঘোরাঘুরি করে, আর অভাবী মানুষের অভাব মেটায়। মন্ত্রী মশাই যখন বললেন নবাব বাহাদুর চুল ছাড়া ঢুকতে দেবেন না, তখন বড় কষ্ট হলো। মনে মনে শান্তা দাদুকে জানালাম, আমার মাথায় কুচকুচে চুল দাও। কাঁদতে কাঁদতে শুয়ে পড়েছি। তারপর কখন ঘুমিয়ে পড়েছি, ঘুম ভাঙলো একটা আলোর মধ্যে। দেখি মাথার কাছে এই শিশি, আর এই কাগজে লেখা আছে ইংরেজিতে হেয়ার অয়েল। আমি তো মূর্খ মানুষ, খুব ছোটবেলায় হেয়ার মানে শুনেছিলাম চুল, অয়েলটা শুনেছি বড় হয়ে। মিলিয়ে দিলাম দুটোকে, চুলের তেল। তারপর শান্তা দাদুর জিনিস কি খারাপ হতে পারে? No, never. ভগবানের নাম করে নিলাম মেখে। তারপর ঠিক 5 মিনিট ঠিক এই রকম চুল। আমার গিন্নি তো ভয় পেয়ে গেল, তাকে বোঝালাম এটা শান্তা দাদুর দেওয়া। ওয়াও, অ্যামেজিং! গিন্নিও মাথায় মেখে নিল, সাথে সাথে চুল কি চকচক করে উঠলো। গোপাল, ওই তেল আমায় দাও বলছি, দাও। ভাই গোপাল, তুমি আমাকে দাও। গোপাল, ওরা দুজন কিন্তু ওই তোমার বিপক্ষে কথা বলেছে। আর আপনি কি সপক্ষে কথা বলছিলেন? এটা গোপালের একটা গল্প, গল্পটার মধ্যে কিছু মজা আছে, আর আমার কর্তব্যমন্ত্রী সেটাই বিশ্বাস করেছে। দেখি এবার মন্ত্রীর ভাগ্যে কি আছে। গোপাল, আমার খুব ভুল হয়ে গেছে গোপাল।
তোমার ওই চুলের তেলটা আমার দরকার। আমার মাথায় পাক ধরেছে, মানে আমার মাথার চুলে পাক ধরেছে। আমারও ওই মাথার পাগড়ি খুললে অনেক পাকা চুল দেখতে পাবে। এই শিশিতে তিনজনের মতোই আছে, আপনারা তিনজন ভাগাভাগি করে মেখে নিন। দাও দাও বলছি, দাও আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। এই তো শুরু হয়ে গেল চুল নিয়ে চুলোচুলি। এবার আসল মজা। এ কি দেখি গোপাল মন্ত্রী, তোমার চুল কোথায় গেল? মাথা ভর্তি টাক। এটাই হলো গোপালের বুদ্ধি। আমাদের 3 রাজার মন্ত্রীগুলো হলো গর্ধ, তারা গোপালের ফাঁদে পড়লো আর মাথার চুল হারালো। চুল থেকে হলো টাক। কি ঠান্ডা লাগছে রে গুলটে। হাওয়াটা খুব ঠান্ডা। আমার ভেতরটা পর্যন্ত কাঁপছে। একটু পরে রোদটা উঠবে, তখন রোদ পোহানো যাবে আর ঠান্ডাও চলে যাবে। কি ঠান্ডা। হ্যাঁ রে, তোদের কিরকম আক্কেল রে? শীত পড়েছে, গায়ে গরম জামা নেই কেন? আমাদের খুব ঠান্ডা লাগছে না গোপাল দাদু। ঠান্ডা লাগছে না? কিরকম? দেখছি তোরা কাঁপছিস। ওরে ঠান্ডা লাগাস না, নিউমোনিয়া হয়ে যাবে, তখন অনেক কষ্ট। এই তো একটু পরে রোদ উঠবে, ব্যাস গা গরম হয়ে যাবে। না, ব্যাপারটা তো ঠিক বোঝা যাচ্ছে না। শীতে ঠক ঠক করে কাঁপছে, অথচ গায়ে কোনো জামা নেই, বলছে ঠান্ডা লাগছে না। না, ব্যাপারটা তো গোলমেলে লাগছে। এই যা যা, তোরা তাড়াতাড়ি বাড়ি যা তো। হ্যাঁ, তাড়াতাড়ি যাচ্ছি। বুঝেছি, তোরা আমার কাছে স্বীকার করলি না। দাঁড়া, আমি অন্য রাস্তা দিয়ে তোদের আগে তোদের বাড়ি পৌঁছবো। হ্যাঁ, না, গোপালের জন্য অপেক্ষা করে লাভ নেই মন্ত্রী, সভার কাজ শুরু করো। গোপাল এখন খুব দেরি করছে মহারাজ। না, গোপালের এটা ভারী অন্যায়। আসুক আজ, তারপর দেখাবো মজা। বড্ড ঠান্ডা গো। আচ্ছা, মেয়েটার গায়ে গরম জামা কিছু নেই? কি করব, কোথায় যাব? ঘরে নুন আনতে যে পান্তা ফুরোয়। ভেবেছিলাম তো শীত পড়ার আগে তোমাকে আর ওকে গরম জামা কাপড় কিনে দেবো, কিন্তু এভাবে যে ভগবান আমাদের মারবে আমি তো ভাবিনি। এখন মহারাজের কাছে ধার শোধ করবো কি করে সেটাই ভাবছি। ঠিক বুঝেছি। বাচ্চাগুলোর শীতের জামা কাপড় নেই, আমারও তো মাসের শেষ অবস্থা, জমানো কিছুই নেই। কিন্তু ছেলে মেয়েগুলো তো ঠান্ডায় মরে যাবে। না, আমাকে কিছু একটা করতে হবে। মহারাজ, এত দেরি গোপাল করে না, কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। এটা তুমি ঠিক বলেছো বিজ্ঞানী, চিন্তা তো আমারও হচ্ছে। না মহারাজ, চিন্তা করার কোনো কারণ নেই। গোপাল অলস, অকর্মণ্য। যেই দেখছে প্রচন্ড ঠান্ডা পড়েছে, লেপের তলা থেকে এখনো বের হতে পারেনি। রাজসভায় আস্তে আস্তে আপনার কথা শুনলাম মন্ত্রী মশাই। মহারাজ, মন্ত্রী মশাইয়ের কোনো কথার উত্তর আমি এই মুহূর্তে দেব না। আপনার সঙ্গে আমি সরাসরি কথা বলবো মহারাজ। নিশ্চয়ই বলবে গোপাল। তোমার চোখ মুখের অবস্থা দেখে তো আমার মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে। কি হয়েছে? কেন এত বিচলিত তুমি? মহারাজ, আমি রাজসভায় আসবো বলে বেরিয়েছি, পথে আমার নাতি নাতনিগুলোর সঙ্গে দেখা। এই ভয়ঙ্কর ঠান্ডায় আমরা গরম কাপড়ে মুড়ে কাঁপতে কাঁপতে কাজ করছি, আর ওই বাচ্চাগুলোর গায়ে কোনো গরম পোশাক নেই মহারাজ। কি বলছো গোপাল? আমি ওদের আগে অন্য রাস্তা ধরে বাড়ি পৌঁছে যা শুনি তা আমাকে স্তম্ভিত করে দিয়েছে মহারাজ। তুমি কি শুনেছো? তাড়াতাড়ি বলো। ভেবেছিলাম তো শীত পড়ার আগে তোমাকে আর ওকে গরম জামা কাপড় কিনে দেবো, কিন্তু এভাবে যে ভগবান আমাদের মারবে আমি তো ভাবিনি। এখন মহারাজের কাছে ধার শোধ করবো কি করে সেটাই ভাবছি। আমি ওদের সামনে দাঁড়াতে পারলাম না, আমার গায়ে গরম চাদর,
আর ওই বাচ্চাগুলোর পরনে পাতলা ফিনফিনে জামা, ঠান্ডায় কাঁপছে। আমি কি করে সামনে দাঁড়াই মহারাজ? থামো গোপাল, এবার থামো। তোমার এই কুমিরের কান্না এখন একটু রাখো তো বাবু, আমাদের অনেক কাজ বাকি আছে। তোমার এই কান্নাকাটি শোনার সময় নেই, কি বলেন মহারাজ? মন্ত্রী, তুমি একটু থামো তো। আমার রাজ্যের প্রজারা শীতে কাঁপছে, আমি মহারাজ তাদের দুঃখের কথা শুনবো না? এই তোমার এই গোপালের প্রতি আক্রোশটা বন্ধ কর। বলো গোপাল, আমি এই সময় তোমাকে কি সাহায্য করতে পারি? প্রত্যেক প্রান্তিক মানুষ আজ বড় কষ্টে আছে মহারাজ। এবারে ভালো ফলন হয়নি, সবাই ঋণের ভারে জর্জরিত। এদের কি এককালীন কোনো সাহায্য করা যায় না মহারাজ? এই ঝুলি থেকে সব বেরিয়ে পড়েছে মহারাজ, সব বুঝলাম, কিন্তু এই মুহূর্তে কিছু সাহায্য করা যাবে না। রাজকোষ যে প্রায় শূন্য। আমরা কিছুদিন আগে নবাব বাহাদুরকে খাজনা দিয়েছি। মন্ত্রী, ওই কথাটা আমি জানি, আর আমাদের রাজকোষে যে বেশি সম্পদ নেই সেটাও আমার জানা, কিন্তু কিভাবে সাহায্য করা যায় সেটাই বরং ভাবো। মহারাজ, একটা পরিকল্পনার কথা মাথায় এসেছে, বলবো মহারাজ? নিশ্চয়ই নিশ্চয়ই, বলো। সামনে বড়দিন 25শে ডিসেম্বর, রাজবাড়ির মাঠে একটা আনন্দ মেলা শুরু করে দিন। সেখানে আমরা কেক তৈরি করে বিক্রি করব। তোমার তৈরি কেক কিনবে কারা গোপাল? মহারাজ, ওই 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে আপনি সাহেবদের আমন্ত্রণ জানান, তারা এসে আমাদের কেক কিনবে। কারণ আমি দেখেছি সাহেবরা কেক খেতে খুব ভালোবাসে। কেক কি করে বানাবে গোপাল? হাতে? মহারাজ, গত বছর বিজ্ঞানী আমাকে একটা কেক তৈরির যন্ত্র দিয়েছিল, সেটা দিয়ে বেশ ভালো বানানো যাবে। আমি রাজি। বড়দিনের 7 দিন আগে থেকে আমরা আনন্দ মেলার আয়োজন করি। গোপাল, তুমি তোমার বানর সেনা নিয়ে কেক তৈরিতে নেমে যাও, আর আজ রাতেই রানীমার সঙ্গে তোমার নাতি নাতনিদের ব্যাপারে আলোচনা করব। সত্যি তোমার মুখে ওদের দুরবস্থার কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে গো। মহারাজের জয় হোক। আজ সকালে পুটিদের দেখে মনটা এত খারাপ হয়ে গেল গিন্নি। এই শীতে আমরা যখন ঠকঠক করে কাঁপছি, তখন ওরা বিনা গরম জামা কাপড়ে ঘুরে বেড়াচ্ছে। সে কি ওরা গরম জামা পরেনি কেন? ওদের গরম জামা কাপড় নেই গো গিন্নি। আমি রাজামশাইকে পুরো বিষয়টা জানিয়েছি। এই মুহূর্তের অবস্থা খুব খারাপ গিন্নি। তাই আমি একটা পরিকল্পনা করেছি গিন্নি। কি পরিকল্পনা? আমরাও বড়দিন উপলক্ষে রাজবাড়ির মাঠে আনন্দ মেলার আয়োজন করব। এই মেলাতে আমরা কেক তৈরি করে বিক্রি করব, আর তাতে যা আয় হবে তা সব ওই গরিব মানুষদের জন্য গরম জামা কাপড় কিনতে ব্যবহার করা হবে। এ তো খুব ভালো প্রস্তাব। আমরা কাল থেকেই শুরু করে দেব কেক বানানোর কাজ। আমি বাড়ি ফেরার পথে ওদের সবার বাড়ি গিয়ে বলে এসেছি, এখানে আমাদের বাড়িতে কাল থেকে শুরু হবে মহাযজ্ঞ। আচ্ছা বলি, আমরা এই কেক বানাবো কি করে? কেন, গত বছর বিজ্ঞানী যে কেক বানানোর মেশিনটা বানিয়ে দিয়েছিল, সেটাকে বার করো দেখি। ও মা, আমি তো ওটার কথা ভুলেই গেছিলাম। তুমি ভুলে গেলে কি হবে, এই মাথায় আমার ঠিক জমা থাকে, সঠিক সময়ে ঠিক মনে পড়ে যায় গিন্নি। ধন্য মাথা বটে তোমার। গোপালের এই বিকল্প ব্যবস্থাটা খুব ভালো মহারাজ। হ্যাঁ, এই চটজলদি উপস্থিত বুদ্ধিগুলোর জন্যই তো গোপালকে আমার এত ভালো লাগে। গোপাল এই কৃষ্ণনগরের গর্ব। তুমি ঠিক বলেছ রানী, গোপালের ওপর আমার অগাধ ভরসা। যখনই রাজ্যের কোনো সংকট উপস্থিত হয়েছে, গোপাল তার উপস্থিত বুদ্ধি দিয়ে ঠিক আমাকে বাঁচিয়ে দিয়েছে। তবে কিছু মানুষ যে দরিদ্র সীমার এত নিচে বাস করছে, এটা আমার কাছে কোনো খবর ছিল না। এর জন্য তো মন্ত্রী আছেন, তাকে তো বেতন দিয়ে রেখেছেন মহারাজ। সে সারাদিন কি করে? সারা দিনের মধ্যে কাজ শুধু গোপালের ভুল ধরা। তা যা বলেছ, তবে কাল থেকে আমি মন্ত্রীকে একটু শিক্ষা দেব। গিন্নি, হাতের কাজ তাড়াতাড়ি সব সেরে নাও। এক্ষুনি পুটির মা, ন্যাপলা, গুলটে সবাই চলে আসবে। আমি যাই, কাঁচা বাজারটা করে নিয়ে আসি। আজকে আর বাজার যেতে হবে না গো, সব কিছু মজুদ আছে। আরে আমি কি আর আমাদের ঘরের বাজারের জন্য যাচ্ছি নাকি? কেক তৈরির কাঁচামাল নিয়ে আসতে হবে না? ও তাই বলো, ঠিক আছে, তুমি একা যাবে? বাবা আসবো? এই রে, না না, আজ আর রাগ দেখাবো না। এখন জিনিসগুলো আনার জন্য মুটে লাগবে। ও বাবা জীবন যে, এসো এসো এসো, ঘরে এসো বাবা। বাবাজি বাবা, আজ আবার কি হলো? আমার শ্বশুর মশাই কি শরীর খারাপ নয় তো? আসার সঙ্গে সঙ্গে এত মোলায়েম ভাবে ডাকলো, বাবা
আপনার কি শরীর খারাপ? আরে না না, শরীর খারাপ কেন হবে? বুঝলে গিন্নি, তুমি একটু আগে বলেছিলে না একা একা বাজার যাবে, আর তো একা নেই, দোকা পেয়ে গেছি গিন্নি। আমার জামাই এখন আমার দোকা। চলো চলো বাবা জীবন, আমরা একটু বাইরে যাই, কিছু জিনিসপত্র আনতে হবে। চলো চলো। ভালো ভালো, বলি শ্বশুর জামাই বাজারে গেলে ভালোই হবে। এই যাও, তাড়াতাড়ি যাও, বাজার দোকান করে এসো, আর কি সব কিনবে ওসব কিনে আনো। তারপর শুরু হবে মহাযজ্ঞ। মহাযজ্ঞ? পথে যেতে যেতে বলছি বাবা জীবন, এখন দেরি না করে চলো তো। তাহলে সব শুনলে তো বাবা জীবন, কেন মহাযজ্ঞ বলা হলো? বুঝলাম বাবা, আপনাদের এই মহাযজ্ঞে আমিও শামিল হলাম। ওই যে পাঁচুর দোকান এসে গেছে, এখান থেকে ময়দা নেব। এই যে গোপাল দাদা, বলো কি চাই? ভালো ময়দা চাই, কেক বানানো হবে। বাড়ির জন্য কেক বানাবে? না গো, বিক্রির জন্য বানাবো। রাজবাড়ির মাঠে আনন্দ মেলা বসবে, সেখানে কেক বিক্রি করব। তাতে যা মুনাফা হবে তাই দিয়ে একটা কাজ করার ইচ্ছে আছে। ও, মুনাফার জন্য কেক বানাবে তো ভালো। তাহলে ভালো দামি ময়দা দেওয়ার কি দরকার? আমার কাছে কম দামি পোকা ধরা ময়দা আছে, ওইটা ছেড়ে দেবো বাজারে। কে আর বুঝবে যে ময়দা পোকা ধরা? কি বলো গোপাল দাদা? কেউ না বুঝলে আমরা তো বুঝতে পারবো যে ময়দায় পোকা ধরা। তাতে কি হলো? তুমি তো আর খাবে না জামাই, আর গোপাল দাদাও খাবে না, জনগণ খাবে, পয়সা দিয়ে কিনবে। বুঝলাম, তুমি তার মানে পচা জিনিস, পোকাওয়ালা জিনিস বিক্রি করতে বেশ ভালোই পারো। হ্যাঁ, বাকি কথাটা আমি বলি বাবা। ঠিক আছে, কামারের এক ঘাটা তুমিই দাও। আপনার পোকা ধরা ময়দা আপনি নিজে খান। আমাদের চোখটা আবার পোকার মধ্যে পড়ে না। আপনার চোখের পোকা পার করার জন্য মহারাজের কাছে গিয়ে বলবো, ভিতরের সব পোকা হুড় করে বেরিয়ে আসবে। পোকা ময়দা নেবে না, দামি ময়দা নেবে। বুঝে গেলাম যে তুমি ভেজাল মাল বিক্রি করো, তারপরও তোমার থেকে বিশ্বাস করে ময়দা নেবো? পাগল না পায়জামা? কে জানে পোকা ধরা ময়দা তুমি বেশি দামে বেচবে না। আমি আর তোমার দোকান থেকে কিছুই নেব না পাচু, তুমি ভালো থেকো। হ্যাঁ, চলো বাবা জীবন। তোমার কি আক্কেল বলো তো? মা, আপনি কিচ্ছু ভাববেন না, আমি আপনাদের মহাযজ্ঞের একটা ঘোড়া হতে চাই। ঘোড়া ঠিকই, তবে বেতো ঘোড়া। নাও এবার লেগে পড়ো, কেক যেন ভালো হয়। সাহেবরা আসবে কেক কিনতে, মনে থাকে যেন। আমি চট করে স্নান সেরে রাজসভায় যাই। তা কেক তৈরির প্রস্তুতি কিরকম চলছে গোপাল? দারুণ চলছে মহারাজ। আমি বাজার হাট করে নাকে মুখে দুটো গুঁজে সোজা রাজসভায় চলে এলাম আপনাকে খবরটা জানাতে। তাহলে গোপাল এখন ভাঁড় গোপাল থেকে কেক গোপাল হয়ে গেলে, এটা উন্নতি না অবনতি মহারাজ? উত্তরটা আমি দিচ্ছি মন্ত্রী মশাই। যার যেরকম দৃষ্টি সে সেরকম ভাবেই দেখবে। শকুনের দৃষ্টি ভাগার দেখে, সে ভাগার দেখবে। আর স্বচ্ছ লোকের দৃষ্টি যেরকম হয়, সে সবকিছু স্বচ্ছভাবেই দেখবে। এই আর কি। উত্তরটা ঠিক হলো মন্ত্রী মশাই। মন্ত্রী এখন শকুন হয়ে উড়ে বেড়ান আকাশে, দৃষ্টি তার ভাগাড়ে, পচা গন্ধ বাতাসে। অসাধারণ সভাকবি, অসাধারণ। মন্ত্রী, তুমি যত মুখ কম খুলবে ততই তোমার মঙ্গল। কিরে বটা ঘটা, কি বুঝছিস বলতো? মেলা তো জমে উঠেছে মন্ত্রী মশাই, কেকের বিক্রিও বেশ ভালো। সাহেবরা আসছে আর কাঁড়ি কাঁড়ি কেক কিনছে। বুঝলে, আমাকেও কেক বিক্রি করতে হবে, তারপর যুদ্ধ শুরু। কেক নিয়ে যুদ্ধ? কেক কি গোপালের টাকে ছুঁড়ে মারবেন মন্ত্রী মশাই? আগে কেকটা তৈরি করি, তারপরের কথা পরে। তোর একটু লক্ষ্য রাখ, আমি একটু ঘুরে আসি বিজ্ঞানীর বাড়ি থেকে। গোপাল দাদু, মন্ত্রী মশাই এতক্ষণ আড়াল থেকে দেখছিলেন, এখন যে কোথায় গেলেন? বটা ঘটাকে রেখে গেছে, দেখছিস না? গোপাল দাদু, আমি কি মন্ত্রী মশাইয়ের পিছন পিছন যাব? একদম না, তোদের কাজ কেক বিক্রি করা। তোরা এখানেই থাকবি, যখন কিছু করতে বলবো তখন করবি। বাড়িতে বিজ্ঞানী আছে মনে হয়। বিজ্ঞানী, ও বিজ্ঞানী, ঘরে আছো নাকি? মন্ত্রী মশাইয়ের গলা না আমার কাছে কেন?
আসুন, হ্যাঁ, আসুন। তোমার কাছে এলাম, তুমি গোপালকে একটা কেক বানানোর যন্ত্র করে দিয়েছিলে, সেরকম একটা যন্ত্র আমাকেও বানিয়ে দিতে হবে। আমি এখন অন্য একটা আবিষ্কারে আছি। আমিও সব কিচ্ছু জানি না, তুমি আমাকে যদি কেক বানানোর যন্ত্র বানিয়ে না দাও তাহলে কি করব সেটা বুঝতে পারছো না। আপনি কি আমায় ভয় দেখাচ্ছেন মন্ত্রীমশাই? না, আমি শুধু একটা জিনিস জানালাম। আমি কিন্তু রাজ্যবাসীকে জানাবো তুমি রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, এমন একটা জিনিস বানাচ্ছ যাতে আমাদের রাজ্যের ক্ষতি হয়। রাজ্যের লোক বিশ্বাস করবে মন্ত্রীমশাই? দশচক্রে ভগবান ভূত হয়, কথাটা কি জানা আছে বিজ্ঞানী? এমন জোরদার সাক্ষী সাবত জোগাড় করবো আলে পানি পাবে না। তার চেয়ে একটা কেক বানানোর যন্ত্র বানিয়ে দেওয়াটা কি বুদ্ধিমানের কাজ নয়, কি বলো? এই কফি, আমাকে একটা কেক দাও। এই নিন সাহেব। ইহার মূল্য কত? মাত্র 5 মোহর সাহেব। বাহ, মূল্য বেশ কম। আমাকে দুটো কেক দাও। ওরে পুটি, তাড়াতাড়ি ভালো করে কাগজে মুড়ে সাহেবকে কেক দে। বেশ ভালো বিক্রি হচ্ছে। আমরা তাহলে প্রান্তিক মানুষদের হাতে গরম জামা কাপড় দিতে পারি, কি বল? উদ্দেশ্য যেখানে ভালো মহারাজ, সেখানে ভগবানের আশীর্বাদ ঠিকই থাকে। ও মন্ত্রী মশাই, কি ভাবলেন? আমার সঙ্গে চলো, দেখতে পাবে আমি কি ভাবছি। আপনি তো ওই পাঁচুর দোকানের দিকেই যাচ্ছেন। আমিও কেক বানাবো, গোপালের সঙ্গে টক্কর দিতে হবে তো। আসুন মন্ত্রীমশাই, আসুন। কি সৌভাগ্য আমার। কম দামে ময়দা দাও, কেক বানাবো। গোপালও আমার দোকানে এসেছিল। তুমি কি গোপালকে ময়দা দিয়েছো? না, ও আমার থেকে ময়দা নেয়নি। আমি ওকে কম দামের ময়দা দিতে চেয়েছিলাম, আমাকে খুব অপমান করেছে। ঠিক আছে, তুমি কম দামের ময়দাটাই আমাকে দাও। গোপালের সঙ্গে আমার কেক যুদ্ধ চলছে। তাহলে আপনাকে ময়দার দাম দিতে হবে না। এই পোকা ধরা ময়দাই আমি আপনাকে এমনিই দিলাম। যুদ্ধে গোপালকে হারান, এটাই আমি চাই। ব্যাস, তুমি বললে আর আমি যুদ্ধে জিতে গেলাম। দিয়ে দাও সব পোকা ধরা ময়দা। আমি আজ থেকেই কেক তৈরি করব, আর কাল থেকে কম দামে বিক্রি করব। বটা ঘরটা তাহলে আজ রাত থেকে শুরু করে দে। হাতে যেটুকু সময় পেয়েছি তাতেই গোপালকে বধ করা যাবে। পোকা ধরা ময়দার পোকা ধরা কেক। আমার খুব মন খারাপ